কিছু বলবেন ভাইয়া? না মানে, হ্যাঁ, আসলে স্বপ্নিলের ইতস্ততা দেখে কিছুটা আন্দাজ করে হৃদিতা। সেভাবেই বলে ওঠে। ফাহিমের বিষয়ে বলতে চাচ্ছেন তো, তখনকার ঘটনার ব্যাপারে? হৃদিতার কথায় খানিকটা চমকে ওঠে স্বপ্নিল। তবে কি ফাহিম ওকে সবটা বলে দিয়েছে? আবার পরক্ষণেই ভাবল দুজনের তো প্রেমের সম্পর্ক, একে অপরের কাছে লুকাবেই বা কেন? বলাটাই স্বাভাবিক। এক্ষেত্রে নিজ কৃতকর্মে লজ্জিত স্বপ্নিল গলা ঝেড়ে নিজের সাফাই গিয়ে বলে। আর বলো না সারি সাহেবা, তোমার বোন যে কি প্যারায় রেখেছে আমায়। ঝগড়া করে বেরিয়ে এসেছিল বাড়ি থেকে, ঠিকমতো কথা বলছিল না। আমি বেচারা জ্বর সেরে মাত্র এলাম তোমাদের বাসায়, এমন সময় রাস্তায় ফাহিমের সাথে দেখা। ওর মুখেই শুনি যে মেয়ে দেখতে আসছে এই বাসায়। সব মিলিয়ে আমার মাথায় তখন আমার বই ঘুরছিল। এক প্রকার ভুলেই গিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে বিবাহযোগ্য একখান শালিকাও আছে। তাই তো তোমার বোনের কথা ভেবে ফাহিমের সাথে অমন বাজে আচরণ করে ফেলি। ওকে প্লিজ সবটা বুঝিয়ে বলো, কিছু মনে যেন না করে। আই এম ভেরি এম্বারেসড। স্বপ্নিলের কথায় প্রথমে অবাক হলেও এক পর্যায়ে নিজেকে সামলে না পেরে খানিকটা উচ্চস্বর হেসে উঠল। তাতে স্বপ্নিল আরেকটু অস্বস্তিতে পড়ল। শালিটাও পেয়েছে একটা বাদর, ইচ্ছে করে হেসে ওকে আরও লজ্জায় ফেলছে। ইস, সবাই তার বউয়ের মতো ভালো নয় কেন? স্বপ্নিল আনমনে ভাবে। এরপর নিজের ভাবনায় নিজেই বেকুব বনে। ওর তনে মনে যে পুরোপুরি রাহিতা জায়গা করে নিয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই যেন। সময় কতই না অদ্ভুত। একটা সময় যে মানুষকে নিজের পাশে সহ্যই হতো না, জীবনসঙ্গী হিসেবে তো দূরে থাক, আর এখন দুবেলা সেই মানুষকে না দেখলেই মনের মাঝে কেমন যেন অস্থির অস্থির লাগে। স্বপ্নিলের ভাবনার মাঝেই হৃদিতা বলে। ইটস ওকে ভাইয়া, আপনার এত অস্বস্তিতে পড়তে হবে না। ফাহিম অনেক বুঝদার ছেলে, আশা রাখছি ও নিশ্চয়ই আপনার পরিস্থিতি বুঝে নেবে। এবার হৃদিতার কথায় আশ্বস্ত হেসে ফেলে স্বপ্নিল। ওর নিজের কাছেও ফাহিমকে যথেষ্ট ঠান্ডা মাথার ও বুঝদার ছেলে মনে হয়েছে। কেননা তখন যতটা স্বাভাবিকভাবে রাহিতার এক কথায় ও সবটা মেনে নিল, তখনই ওর প্রতি একটা ইতিবাচক মনোভাব তৈরি হয় স্বপ্নিলের। এখন হৃদিতার দৃঢ় কথায় যেন তা আরও পরিপক্ক হলো। ওদের কথার মাঝে রওনাক ফিরে আসে দুজনের উদ্দেশ্যে বলে। কি ব্যাপার? দুলাভাই ও শালির কিসের এত হাসাহাসি? শালা বাবুকেও একটু বলো। ওর কথার ধরনে স্বপ্নিল হেসে বলে। তেমন কিছু না, এমনি গল্প করছিলাম দুজনে। তবে আমি একটা ব্যাপারে কনফিউজড রৌনক। তুমি এখনো বিয়ে করছো না, অথচ ছোট বোন দুটোকে বিদায় দিয়ে দিচ্ছ। রাহিতাটা না হয় বুঝলাম, তবে হৃদিতাকে এত তাড়াতাড়ি কেন? ও তো এইচএসসিও পার করেনি এখনো, অন্তত ভার্সিটি ওঠার পর বিয়ে দিতে পারতে। স্বপ্নিলের কথায় রওনক ওকে ফাহিম হৃদিতার ব্যাপারে সবটা খুলে বলে। ফাহিম বিদেশ চলে যাবে মাস্টার্স করতে, এজন্যই এত তাড়াতাড়ি আক্ট করে রাখবে। ও কয়েক বছর পর দেশে ফিরলে তখন বড় করে রিসেপশন করে হৃদিতাকে তুলে নেবে, এসব বলে। সব কিছু শোনার মাঝেই রাহিতা চলে আসে। সবাই কথাবার্তা শেষ করে যে যার মতো চলে যায় রুমে। শ্বশুর শাশুড়ির জোড়াজুড়িতে আজ রাত স্বপ্নিল এখানেই থাকছে। কাল যেহেতু অফিসও নেই, তাই সকালে খেয়ে রাহিতার সাথে বাসায় চলে যাবে। দিলারা বেগমে ফোন করে জানিয়ে দিয়েছে এ ব্যাপারে রাহিতার মা। আপাতত বেশ অনেকক্ষণ হলো রাহিতার রুমে স্বপ্নিল চুপচাপ বিছানায় বসে আছে, আর রাহিতা দাঁড়িয়ে রয়েছে জানালার ধারে। মেয়েটা কেন যে এত চুপচাপ হয়ে গেল রুমে আসার পর থেকে স্বপ্নিল বোঝে না। মেয়ে মানুষদের সেন্টিমেন্টস সে এমনিতেই কম বোঝে। তার মধ্যে রাহিতার হুটহাট এক একবার এক এক রকম মুড পরিবর্তন স্বপ্নিলের মাথার উপর দিয়ে যায় এক প্রকার। তবুও বউ তো, ওর ভালো মন্দের খবর তো স্বপ্নিলকেই রাখতে হবে। তাই সে বিছানা থেকে উঠে এগিয়ে যায় রাহিতার নিকট। এক দৃষ্টি জানালার বাইরে সুদূর আকাশে অবঞ্চিত চাঁদটার দিকে তাকিয়ে থাকা রাহিতাকে আচমকা পেছন থেকে জড়িয়ে ধরে ওর চুলে মুখ ডুবিয়ে দেয় স্বপ্নিল। রাহিতা খানিকটা নড়ে উঠতেই মুখ তুলে ওর দৃষ্টি অনুসরণ করে আকাশের দিক তাকিয়ে বলল। কি হয়েছে আমার বউয়ের? আকাশের দিকে তাকিয়ে এত কি দেখো? চাঁদ দেখছি, আপনিও দেখুন। আমার ব্যক্তিগত চাঁদ থাকতে আমি আকাশের দিকে কেন দেখবো বলো? আমি শুধু তোমায় দেখবো। রাহিতার গালে টুপ করে চুমু খেয়ে বলে স্বপ্নিল। লাজুক হাসিতে ফেপে ওঠে রাহিতার দুই গাল। সে গালে ঈষৎ রক্তিম আভা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করে স্বপ্নিল। দু চোখে ঘোর লাগে। আর একটু কাছে অগ্রসর হতেই রাহিতার কথায় থেমে যায় সে।
কতদিন আমি আপনার মুখে এসব শোনার অপেক্ষা করেছি জানেন? আজ সত্যিই আমি আপনার এমন আচরণে বাস্তবতাকেও কল্পনার ন্যায় মনে হচ্ছে পুরোটা। ওর কথার ভাবার্থ ধরতে পারে না স্বপ্নীল। ভাবে হয়তো বিয়ের পরের কথা বলছে, কিন্তু ওকে অবাক করে দিয়ে খানিক বাদে রাহিতা নিজেকে ছাড়িয়ে নেয় স্বপ্নীলের কাছ থেকে। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে নিজের পুরনো আলমারি হাতড়ে কিছু একটা খুঁজতে লাগলো। স্বপ্নীল সেখানেই দাঁড়িয়ে এক ভ্রু তুলে দেখতে লাগলো রাহিতার কার্যক্রম। তবে বাধা দিল না সে। সে যা করছে তাই করতে দিল। বেশ কিছুক্ষণ ঘাটাঘাটি শেষে একটা পুরনো ডায়েরি খুঁজে বের করে রাহিতা। তা হাতে নিয়ে এগিয়ে যায় স্বপ্নীলের দিকে। ডায়েরিটা স্বপ্নীলের দিক বাড়াতেই হাত বাড়িয়ে নিয়ে নেয় সে। কিছুক্ষণ মনোযোগ দিয়ে ডায়েরিটা পড়ে উৎসুক রাহিতার দিক ফের তাকায় সে। দুচোখ বিরক্তি ভাব এনে বলে, তুমি কৈশোরে কারো প্রেমে পড়েছিলে, তাকে নিয়ে ডায়েরিতে মনের ভাব লিখে রেখেছো। ভালো কথা। অতীত সবার থাকতেই পারে, আমারও ছিল। তোমারও আছে দেখে একটু অবাকই হলাম বটে, কিন্তু থাকাটা অস্বাভাবিক নয়, তাই মেনে নিলাম। তবে এটা আমায় দেখাচ্ছ কেন? স্বপ্নীলের কথায় কিছুক্ষণ বোকা বোকা দৃষ্টিতে চেয়ে থাকলো রাহিতা। অতঃপর বুঝলো সে শুধু প্রথম পেজ পড়তেই এমন কথা বলছে, তাই তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, এত অধৈর্য কেন আপনি? এক পেজ না পড়তেই হাঁপিয়ে গেলেন। আপনার পড়াই লাগবে না, থাক। বলে যেই না ডায়েরিটা নিতে যাবে, এমন সময় স্বপ্নীল ডায়েরিওয়ালা হাতটা ওপরে উঠিয়ে ধরে চোখ ছোট ছোট করে বলল, আচ্ছা ঠিক আছে, বাকিগুলোও পড়ছি, রিল্যাক্স। বলে স্বপ্নীল এবার ধৈর্য ধরে পুরো লেখাটুকু পড়ল। বহু বছর পুরনো ডায়েরির ভাঁজে ভাঁজে কিশোরী রাহিতার ছোট্ট মনের বিশাল অনুভূতিগুলো গুটি গুটি অক্ষরে লিখে রেখেছে। কিন্তু এত খুঁজেও স্বপ্নীল সেই কাঙ্ক্ষিত পুরুষের নাম খুঁজে না পাওয়ায় রাগ হলো। রাহিতার মনে সে ব্যথিত অন্য কারোর জন্য এরকম গভীর অনুভূতি থাকায় অজানা হিংসায় তনুমন জ্বলে উঠল। তবে রাহিতার প্রতীক্ষা বেশিক্ষণ স্থায়ী হলো না। কিছু দূর এগোতে এতক্ষণের কালো কালির লেখাগুলোর মাঝে নীল রঙের কালিতে জ্বলজ্বল করতে থাকা নিজের নামটা দেখে এক মুহূর্তের জন্য একটা হার্টবিট মিস করলো স্বপ্নীল। বিস্ময়, ভালো লাগা সব অনুভূতির জোয়ারে একত্রে ভেসে গেল সে। বড় বড় নয়নে ডায়েরিটা বন্ধ করে তাকালো নত মস্তকে ওর সম্মুখে দাঁড়িয়ে থাকা রাহিতার দিকে। স্বপ্নীল সবসময় অনুভব করত রাহিতা ওর প্রতি দুর্বল। মেয়েটার মনে ওর জন্য একটা সফট কর্নার আছে, কিন্তু সেটা এত আগে থেকে তা মোটেও ভাবেনি স্বপ্নীল। সে যখন অন্য কাউকে নিয়ে ভালোবাসার স্বপ্ন বুনছিল, তখন এই মেয়েটি শুধু চোখের পলক দেখেই ওকে ভালোবেসে ওকে নিয়ে স্বপ্ন দেখছিল। কারো এতদিনের ভালোবাসা হতে পারে স্বপ্নীলের অন্তর পুলকিত হয়। হৃদয়ের অন্তঃস্থল থেকে রাহিতার জন্য ভালোবাসা বেরিয়ে আসে। ওকে এতটা ভালোবাসার পরেও, বিয়ের পরও ওর থেকে প্রত্যাখ্যান পেয়ে রাহিতার তবে কতটা খারাপ লেগেছিল, এসব ভাবলেও স্বপ্নীলের হৃদয়ে ব্যথা হয় আজকাল। ডায়েরিটা বিছানায় রেখে আলগোছে রাহিতার মুখ, দুহাত তুলে ওর চোখে চোখ রাখে। ওর কপালে ভালোবাসার স্নিগ্ধ পরশ দিয়ে মধুর কণ্ঠে বলে, তুমি আমায় ভালোবাসতে আমি সবসময় বুঝতাম, কিন্তু এতটা তা তো কখনো জানতাম না রাহি সোনা। রাহিতা হাস্যোজ্জ্বল নয়নে চেয়ে রয়। আজ সে স্বপ্নীলের চোখে এই ভালোবাসার জোয়ার দেখতে পারছে, নিজের জন্য, যা সে সবসময় দেখতে চেয়েছিল। আজ রাহিতার মনে হচ্ছে ওর ভালোবাসার সার্থক। সন্তুষ্ট চিত্তে নিজের গালে থাকা স্বপ্নীলের হাতের ওপর হাত রেখে মিষ্টি হেসে বলে, ভালোবাসি স্বপ্নীল, খুব ভালোবাসি। জানেন আমি কতগুলো দিন অপেক্ষা করেছি আপনার মন বিনিময়ের। আমাদের মন বিনিময় হয়ে গেছে, আর কোনো ভুল বোঝাবুঝি নয়, এবার শুধু ভালোবাসাবাসি হবে। আই লাভ ইউ রাহি। লাজুক হাসে রাহিতা, মুখ লুকোয় স্বপ্নীলের প্রশস্ত বুকে। অতঃপর ওকে পাঁজো কোলে তুলে নিয়ে বিছানার দিকে অগ্রসর হয় স্বপ্নীল। স্বপ্নীলের আধার জীবনে আলো হয়ে যেভাবে রাহিতা এসেছিল, সেভাবেই এক পূর্ণিমা রাতে একে অপরের ভালোবাসায় তৃষ্ণার্ত দুজনের হৃদয় ভালোবাসার নতুন ধাপ অতিক্রম করলো। তনে ও মনে দুজন প্রকৃত অর্থে দুজনের হয়ে ওঠে। পরদিন সকালে আরব দফা ভুরি ভোজনের পর অবশেষে স্বপ্নীল রাহিতাকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। এর মাঝে সকালবেলা বাসায় যাওয়ার পথে রবীন্দ্র সরোবরে চোখে পড়ার স্বপ্নীল গাড়ি থামালো। পাশ ফিরে রাহিতার উদ্দেশ্যে বলল, হাঁটবে, চলো কিছুক্ষণ ঘুরে আসি।
স্বপ্নিলের এহেন প্রস্তাবে রাহিতা মুচকি হেসে মাথা নাড়ে। রাস্তার পাশে গাড়ি পার্ক করে দুজনে বের হয়। সকাল সকাল, তবুও তেমন একটা ফাঁকা নেই জায়গা। মানুষ আছে ভালোই, জায়গাটা মনোমুগ্ধকর হয়। মানুষের আনাগোনা লেগে থাকেই। কেউ এসেছে বাচ্চাদের নিয়ে, অথবা একা একাই বসে আছে গাছের নিচে, আবার কোনো কপত কপতি এর মাঝেই প্রেম করতে ব্যস্ত। এমন সব দৃশ্যের ভিড়ে স্বপ্নিল রাহিতা ফেটে চলেছে হাতে হাত রেখে নিজেদের মতন। লেকের পাশের টং হতে মটকা চা নিয়ে দুজন পাশাপাশি হাঁটছে আর গল্প করছে, যেন আকাশে কি হচ্ছে সেদিকে তাদের কোনো চিন্তা ভাবনা নেই। নতুন নতুন প্রেমে পড়া প্রেমিক যুগলের মতো ওরা দুজনেও শুধু নিজেতেই মত্ত। এরই মাঝে ওদের ধ্যান কাটে একটি ছোট্ট বাচ্চার মেলি স্বরে। ওরা সামনে তাকিয়ে দেখে এক বাচ্চা মেয়ের হাতে তাজা বেলি ফুলের মালা। আবদারের সুরে বলছে, একটা মালা নেন না ভাইয়া, আপুর হাতে সুন্দর লাগতো। ওর কথায় আর চোখে একবার রাহিতার দিক তাকায় স্বপ্নিল। রাহিতাকে জিজ্ঞেস করে, ভাল লাগে বেলি ফুল? ফুলের গন্ধে আবার তোমার অ্যালার্জি নেই তো? রাহিতা মাথা নাড়াতেই পুনশ্চ মেয়েটার উদ্দেশ্যে বলে, কত করে মালাগুলো? 20 টাকা। আচ্ছা দাও তাহলে কয়েকটা। মেয়েটা খুশি হয়ে 6টা মালা দেয় স্বপ্নিলকে। সে 150 টাকা দিলে ফুলওয়ালি মেয়েটা কাচুমাচু করে বলে, সকাল সকাল বেচতে আসছি, এখন তো খুচরা টাকা নাই ভাইয়া। লাগবে না, তুমি রেখে দাও পুরোটা। স্বপ্নিলের কথায় খুশিতে গদগদ চলে যায় মেয়েটা। স্বপ্নিল আশেপাশে ফাঁকা স্থান দেখে রাহিতাকে নিয়ে বসে গাছগাছালির মাঝে অবস্থিত একটি বেঞ্চে। ইশারায় হাত চাইতেও রাহিতা নির্দ্বিধায় বাড়িয়ে দেয়। তিনটে তিনটে করে মেয়েটার দুহাতে বেশ সুন্দরভাবে যত্ন সহকারে বেলি ফুলের মালা পরিয়ে দেয় স্বপ্নিল। ফুলে ফুলে সুসজ্জিত রাহিতার হাত দুটো সুগন্ধে যেন মৌ মৌ করছে। নয়ন ভরা খুশি নিয়ে মুগ্ধ হয়ে নিজের হাত জোড়া নেড়েচেড়ে দেখছিল রাহিতা। ওর হাসি হাসি মুখের দিক চেয়ে স্বপ্নিল এগিয়ে বসে। দুজনের মধ্যেকার দূরত্ব কমায়। বেলি ফুলে আবদ্ধ রাহিতার হাত দুটো তুলে নেয় নিজ হাতের মুঠোয়। গাঢ় চুমু খেয়ে বলে, তোমার এই হাত দুটো দেখছি বেলি ফুলের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। স্বপ্নিলের এহেন কথায় রাহিতা ঈষৎ লজ্জা পায়। লাজুক হাসি ফোটে ঠোঁটের কোণে। স্বপ্নিল এত সুন্দর কথা বলছে, ওর প্রশংসা করবে সে কি ভেবেছিল কখনো? ধৈর্যের প্রাপ্তি সত্যিই মধুর। দুজনে বেশি কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবার গাড়ির কাছে ফিরে আসে। স্বপ্নিল রাহিতার জন্য গাড়ির দরজা খুলে দিতেই মেয়েটা ভেতরে বসতে ধরে। ঠিক সে সময় হঠাৎ স্বপ্নিল আশেপাশে তাকিয়ে ওর কানের কাছে এগিয়ে আসে। হঠাৎই লতিতে কামড় দিয়ে ফিসফিসিয়ে বলে, অনেকক্ষণ ধরেই গাল করছি, কিন্তু বলতে ভুলে গেছি, আজকে তোমায় অন্যরকম সুন্দর লাগছে। এর পিছনে রহস্যটা কি মিসেস রাহিতা? রাহিতা প্রথমে অবাক হলেও কিছুক্ষণ পর স্বপ্নিলের কথায় অর্থ ধরতে পেরে শিউরে ওঠে। নিদারুণ লজ্জায় চোখ বড় বড় করে তাকায়। নিজের কাছ থেকে স্বপ্নিলকে ধাক্কা দিয়ে সরিয়ে দ্রুত বেগে গাড়িতে বসতে বসতে বলে, চুপ করুন তো অসভ্য লোক। ওর এমন আচরণের স্বপ্নিল উচ্চ হাসিতে ফেটে পড়ে। রাহিতাকে বিব্রত করতে, ওকে লজ্জা দিতে স্বপ্নিলের ভীষণ ভালো লাগে। রাহিতা যখন লাজুক চোখে কপাট রাগ দেখিয়ে ওর দিকে তাকায়, স্বপ্নিলের অন্তর তৃপ্ত হয়। রাহিতার ছোট ছোট বিষয় যেমন ওর ভালো লাগে, তেমনি ওর ছোট ছোট কষ্টেও স্বপ্নিলের মনে ভীষণ অস্থিরতা কাজ করে আজকাল। ভালোবাসা বুঝি এমনই হয়। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে সরাসরি দিলারা বেগমের রুমে চলে গেছে স্বপ্নিল। সে মায়ের ওপর ভীষণ ক্ষিপ্ত। কেন তাকে ওভাবে ধোঁকা দিল তখন? সব কিছুর জবাব স্বপ্নিল চায়। তবে দিলারা বেগম এখন আছেন বেশ স্বাভাবিক ও ফুর্তিতে। স্বাভাবিক তো, নিজের বিচক্ষণতার দ্বারা তিনি বুঝে গেছেন স্বপ্নিল ও রাহিতার মাঝে সব ঠিক হয়ে গেছে। তাই তিনি বেশ স্বাভাবিকভাবেই বলেন, তোদের সম্পর্কে হস্তক্ষেপ করার জন্য আমায় মাফ করিস বাবা। বলা বাহুল্য, মায়ের মুখে এমন কথা শুনে স্বপ্নিল চমকায়, বেশ অবাক হয়। তিনি কেন ক্ষমা চাইছেন? স্বপ্নিল তো এজন্যই আসেনি। মায়ের কথায় বিস্মিত স্বপ্নিল বিছানায় বসা মায়ের সামনে হাঁটু গেড়ে বসে। মায়ের কোলে মুখ গুজে ইতস্তত করে বলে,
মা, তুমি এভাবে বলছো কেন? আমি তোমার থেকে ক্ষমা চাইনি। প্লিজ এভাবে বলে আমায় ছোট করো না। দিলারা বেগম হাসেন। ছেলে যে তাকে কতটা শ্রদ্ধা করে, কতটা ভালোবাসে তা তিনি বরাবরই জানেন, এবং এটারই এক প্রকার সুযোগ নিয়ে তিনি স্বপ্নিলের একান্তই ব্যক্তিগত সিদ্ধান্তগুলোয় হস্তক্ষেপ করেছেন বলেই আজ ক্ষমা চাইলেন ছেলের কাছে। স্বপ্নিলের মাথায় স্নেহের পরশ বুলিয়ে দিয়ে বললেন, আমি জানি তুই আমায় সেভাবে বলিসনি। আমার পেট থেকে হয়েছিস তুই, তোকে কি আমি চিনি না? তবুও বললাম, এর পেছনেও একটা কারণ আছে স্বপ্নিল। মায়ের কথায় স্বপ্নিল মাথা তুলে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় তার দিকে। ওর চাহনি দেখে দিলারা বেগম ছেলের চুলে হাত এলিয়ে বলেন, তোর মা হিসেবে আমি তোর জীবনের ছোট বড় সব সিদ্ধান্তে নিজের মতামত দিয়েছি, যেটা আমার কর্তব্য ছিল। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রত্যেকটা মানুষকে নিজের জীবনের সিদ্ধান্ত একাই নিতে দেওয়া উচিত। তবে পরিস্থিতির শিকার হয়ে আমি তোর জীবনের এত বড় একটা সিদ্ধান্ত, বিয়ের মতো গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তোর ইচ্ছার বিরুদ্ধে তোর উপর চাপিয়ে দিয়েছিলাম, যেটা পারতপক্ষে আমার উচিত হয়নি। তবে আমি এটা করতে বাধ্য ছিলাম, কারণ তখন তোর যে অবস্থা ছিল তাতে আমার হস্তক্ষেপ না করলে তোর জীবনটা আজকের পরিণতি পেত না। রাহিতাকে কোনো কিছু না জানিয়ে তোর সাথে বিয়ে দেওয়ার জন্য আমি আগেই ওর কাছে ক্ষমা চেয়েছি। তুই আমার নিজের সন্তান, তাই সে অধিকারবোধ থেকেই তোর কাছে কখনো মাপ চাওয়ার প্রয়োজন বোধ করিনি। তবে আজ হঠাৎ মনে হলো, এখন যেহেতু সব ঠিক হয়ে গেছে, তাই তোকে এটা বলা উচিত। মায়ের কথায় স্বপ্নিল যেমন অবাক হয়, তেমনি এত উত্তম চিন্তাধারার অধিকারিণী নিজের জন্মদাত্রী ভাবতে বক্ষ ফুলে ওঠে প্রশান্তিতে। মায়ের দুহাতে চুমু খেয়ে আদরি কণ্ঠে উদ্দেশ্য করে বলে, তুমি যদি সেদিন আমার জীবনে এই সিদ্ধান্ত না নিতে, তবে আজ আমার কি হতো আমি নিজেও জানি না মা। আমি তোমার কাছে কৃতজ্ঞ রাহিতাকে আমার জীবনে এনে দেওয়ার জন্য। আমার জীবনকে সঠিক পথে আনতে তোমার অবদান কখনোই অস্বীকার করতে পারবো না। ছেলের কথায় দিলারা বেগম তৃপ্তির হাসি হাসেন। প্রসঙ্গ ঘুরাতে স্বপ্নিলের কান টেনে স্বভাবসুলভ বেঙ্গালি মায়ের মতো করে বলেন, তোর কৃতজ্ঞতা তখনই গ্রহণ করব যখন আমার কোলে নাতি নাতনি এনে দিবি। তার আগ পর্যন্ত তোর কৃতজ্ঞতা ঝুলিয়ে রাখা হলো। মায়ের কৌতুকপূর্ণ কথায় স্বপ্নিল উচ্চস্বরে হেসে ওঠে। একই সাথে হাসলেন দিলারা বেগমও। দুজনের আড়ালেই মা ছেলের এই মিষ্টি দৃশ্যের সাক্ষী হলো রাহিতা। সেও দরজার আড়াল থেকেই হাসলো তাদের অজান্তে। আল্লাহর কাছে দোয়া করলো যেন তাদের এই সুন্দর পারিবারিক বন্ধন সদা এভাবেই অটুট থাকে। এ জীবনে একটি সুখী পরিবারের চেয়ে বেশি মূল্যবান আর কিছু আছে? চোখের পলকেই পেরিয়ে গেল সময়। রাহিতা এখন অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার চাপ যেমন বাড়ছে, তেমনই বাড়ছে সাংসারিক দায়িত্ব। সামিরাও এইচএসসি দিয়ে রাহিতার ভার্সিটিতে ভর্তি হয়ে গেছে। স্বপ্নিলও ব্যস্ত ব্যবসা নিয়ে। কদিন আগে ওরা জানতে পেরেছে দীপ্তর সাথে সামিরার প্রেমের সম্পর্ক ছিল বিগত ৩ বছর ধরে। তবে স্বপ্নিল আনিকার সম্পর্কের পরিণতির জন্য পারিবারিকভাবে জানতে ভয় পাচ্ছিল তারা। তবে সামিরাকে অবাক করে দিয়ে স্বপ্নিল এক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দিয়েছে। সে একজনের থেকে ধোঁকা পেয়েছে তার মানে এমন না যে ওই বংশের সবাই ওরকম হবে। নিজের মামাতো ভাই দীপ্ত কেমন ছেলে স্বপ্নিল ভালো করেই জানে। রাহিতাও সামিরাকে সাপোর্ট করেছে। একই সাথে দিলারা বেগমও আপত্তি নেই। দীপ্ত বেসরকারিভাবে একটি প্রতিষ্ঠানে চাকরি পেয়েছে বিধায় পারিবারিকভাবে আগামী মাসেই দুজনের আক্ত হবে। এত সব খুশির মাঝে আরেকটি খুশি এসে ধরা দিল স্বপ্নিল রাহিতার জীবনে। বেশ কদিন ধরে রাহিতা অনুভব করছে তার মাঝে অন্য কারো অস্তিত্ব, কিন্তু লজ্জায় স্বপ্নিলকে বলতে পারছিল না। তবে আজ সে সব লজ্জা দ্বিধা কাটিয়ে স্বপ্নিলকে বলে ডাক্তারের কাছে কনফার্ম হতে গেছেন দুজন। স্বপ্নিল প্রথমে একটু রাগারাগি করছিল ওকে আগে কেন বলেনি এ নিয়ে। তবে ডাক্তার চেক আপ করে যখন বলল ওরা সত্যি বাবা মা হতে চলেছে, তখন ওকেই সবচেয়ে বেশি খুশি দেখল। এতক্ষণের সব রাগ ভুলে হসপিটালে রাহিতাকে কোলে নিয়ে এক পাক ঘুরিয়েছে সে। এতগুলো মানুষের মাঝে এরকম করায় রাহিতা ব্যাপক লজ্জা পেয়েছে। তবু উচ্ছ্বাসিত স্বপ্নিলকে বিশেষ থামাতে পারেনি। সে ইতিমধ্যে ঢোল ঢাক পিটিয়ে সবাইকে জানিয়ে দিয়েছে। রাহিতার মা বাবাকেও তৎক্ষণাৎ ফোন দিয়ে বলেছে বাসায় মিষ্টি নিয়ে আসতে। রাহিতা আলগোছে স্বপ্নিলের পাগলামি দেখে হাসছে শুধু। কে বলবে একটা সময় এই মানুষটাই ওকে বউ হিসেবে মানতে চাইতো না।
আর এখন পরিস্থিতি 360 ডিগ্রি ঘুরে গিয়েছে। সৃষ্টিকর্তার লীলা খেলা বড়ই অদ্ভুত। টিপ টিপ বৃষ্টি ভেজা পরিবেশ। শুক্রবার হওয়ায় বিকেলবেলা স্বপ্নিল বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল একা একা। রাহিতা ঘুমোচ্ছে, প্রেগনেন্সির 3 মাস পেরিয়েছে। এখন ঘুমটা অনেক বেড়ে গিয়েছে মেয়েটার, একটু পরপরই ঘুমোতে চায় শুধু। তাই স্বপ্নিল ওকে না উঠিয়ে একা একাই বৃষ্টি দেখতে মগ্ন। আনমনেই ভাবলো এ সময় একটা সিগারেট হলে মন্দ হতো না। পরক্ষণেই আবার নিজের প্রতি নিজেই রাগ হলো স্বপ্নিলের। আজকাল সে খুব একটা সিগারেট খায় না। রাহিতার পছন্দ না বিধায় ছেড়ে দিয়েছিল প্রায়। তার মাঝেও প্রেগনেন্ট হওয়ার পর থেকে একেবারেই হাত নেয় না বলতে গেলে। তাই এবারও নিজের চিন্তাকে হাওয়ায় উড়িয়ে দিয়ে চোখ বন্ধ করে ভেজা মাটির গন্ধে প্রাণ ভরে শ্বাস নিচ্ছিল স্বপ্নিল। এমন সময় বাহুতে গরম কিছু ঠেকতেই চমকে ওঠে, চোখ খুলে পাশে তাকায় স্বপ্নিল। রাহিতা দাঁড়িয়ে আছে হাসি মুখে, ওর দুহাতে দুটো চায়ের কাপ। রাহিতাকে দেখে প্রথমে হাসলেও পরক্ষণে চা দেখে রেগে যায় স্বপ্নিল। আজকাল দিলারা বেগম ও স্বপ্নিল ওকে খুব একটা রান্নাঘরে যেতে দেন না, এসব কাজের জন্য তো একদমই না। তবুও রাহিতা কখন যে উঠে চা বানাতে গেল স্বপ্নিল টেরই পেল না। চায়ের কাপ হাতে নিয়ে খানিকটা রাগ দেখিয়ে সে বলে ওঠে, চা বানাতে গেলে কেন তুমি? তোমার না পায়ে ব্যথা করছিল বললে সকালে, তবুও কেন রাহিতা? আমার এসব ভালো লাগে না একদম। স্বপ্নিলের রাগ দেখে রাহিতা হাসে, মিষ্টি কণ্ঠে বলে, আমি বানাইনি তো, রহিমা খালাকে যে বললাম তিনিই বানিয়ে দিলেন। আমি শুধু নিয়ে এলাম এই যা। আপনি একা একা বৃষ্টি দেখছিলেন যে, বোর হচ্ছিলেন নিশ্চয়ই, আমায় ডাকলেই পারতেন। রাহিতাকে চেয়ারে বসিয়ে ওর সামনে আরেকটা চেয়ার টেনে স্বপ্নিল বলে, তোমার শরীর ভালো না বলেই ডাকি। আমি বোর হচ্ছিলাম কে বললো তোমায়? আমি তো দাঁড়িয়ে থেকে প্রকৃতির সৌন্দর্য দেখছিলাম এতক্ষণ। এবার তুমি এসেছো, বসে বসে তোমায় দেখবো। চোখ টিপে বলে স্বপ্নিল। ওর কথায় চোখ সরু করে ফেলে রাহিতা। ইদানিং ওর ওজন বেড়ে গেছে, স্বাস্থ্য ভালো হয়েছে, দেখতে গোলগাল লাগে। অথচ স্বপ্নিলের চোখে যেন রাহিতার সৌন্দর্য দ্বিগুণ হয়ে গেছে। সুযোগ পেলেই ওর গাল টেনে দিবে, নয়তো জাপটে ধরে চুমু খাবে। ওর হুটহাট এমন আক্রমণে রাহিতা মাঝে মধ্যে বিরক্ত হলেও স্বপ্নিলের হেলদোল নেই, সে নিজের মতোই আছে। চায়ে চুমুক দিতে দিতে রাহিতা হঠাৎ আবদার করলো, শুনুন না, বলো। গান শোনাবেন? এখন হঠাৎ গান শুনতে মন চাইলো যে তোমার? এত মনোরম পরিবেশ, বাইরে বৃষ্টি, বারান্দায় আমরা দুজন একা, হাতে চায়ের কাপ, সাথে একটা মধুর সঙ্গীত হলে আর কি লাগে। স্বপ্নিলের কথাগুলো বেশ পছন্দ হলো, তবে খানিকটা ভুল ধরার মতো করে রাহিতার পেটে হাত দিয়ে বলল, সব তো ঠিকই আছে, তবে আমরা দুজন একা, এটা তুমি কিভাবে বলতে পারলে রাহি? আমার পুচকোটাকে ভুলে গেলে? স্বপ্নিলের কথার ধরনে হেসে ফেলে রাহিতা। স্বপ্নিলের হাতের ওপর হাত রেখে বলল, আচ্ছা সরি, আপনার পুচকুকে ভুলিনি। সেও তার বাবার কণ্ঠে সুন্দর একটা গান শুনতে চায়, শোনাবেন না ওকে? আলবাত শোনাবো, শুরু করছি, দাঁড়াও একটু ভাবতে দাও কি গান গাওয়া যায়। ভাবুন, আমরা অনেক এক্সাইটেড। স্বপ্নিল খোলা গলায় সুর তুলল। অনবদ্য সঙ্গীতে চারপাশ মুখরিত হলো। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা, ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা। রাহিতা মুগ্ধ নজরে শুনল। ওর মনে হলো গানটা যেন ওদের উদ্দেশ্যে করেই লেখা হয়েছিল। বাইরে বৃষ্টির বেগ বাড়ল, ভেজা মাটির গন্ধে চারদিক স্নিগ্ধ হলো। বারান্দায় এক কাপ চায়ের সাথে একটি সুখী দম্পতির মন বিনিময়ের গল্প পরিপূর্ণ হলো।